আমাদের সবারই একটা কমন প্রশ্ন থাকে, কষ্ট করে জমানো টাকাটা কোথায় রাখলে সবচেয়ে বেশি লাভ হবে, ব্যাংকের নিরাপদ ছায়ায় নাকি স্টক মার্কেটের বিশাল সম্ভাবনার জগতে? চলুন আজ বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুটো জনপ্রিয় বিনিয়োগের পথকে ডেটা আর ফ্যাক্টস দিয়ে পাশাপাশি রেখে একটা তুলনামূলক বিশ্লেষণ করা যাক। আচ্ছা, ধরুন হাতে বিনিয়োগ করার জন্য ১,০০,০০০ টাকা আছে। এখন কি করা উচিত? টাকাটা কি ব্যাংকে রেখে দেওয়া হবে, যেখানে মূলধন হারানোর কোনো রকম ভয় নেই, নাকি স্টক মার্কেটে বিনিয়োগ করা হবে, যেখানে অনেক বেশি রিটার্নের একটা সুযোগ হাতছানি দিচ্ছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই দুটো বিকল্পের সুবিধা, অসুবিধা, বাস্তব তথ্য সবকিছু তুলে ধরব, যাতে দিন শেষে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সবচেয়ে পরিচিত আর নিরাপদ রাস্তাটা নিয়েই কথা বলি, মানে ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর। এই নিরাপত্তা আর বাস্তব চিত্রটা আসলে কেমন, সেটাই এখন আমরা দেখব। ব্যাংক ডিপোজিটের সবচেয়ে বড় আকর্ষণ হল এর কিছু দারুণ বৈশিষ্ট্য। প্রথমত, ক্যাপিটাল প্রোটেকশন, মানে আপনার জমানো আসল টাকাটা হারানোর কোনো ভয়ই নেই, ব্যাংক তার গ্যারান্টি দেয়। দ্বিতীয়ত, ফিক্সড রিটার্ন, মানে আগে থেকেই একদম পরিষ্কারভাবে জানা থাকে যে মেয়াদ শেষে ঠিক কত টাকা পাওয়া যাবে। আর তৃতীয়ত হল হাই লিকুইডিটি, মানে যখনই দরকার টাকাটা তুলে নেওয়ার সুবিধে থাকে। একটা সহজ উদাহরণ দিই, ধরুন ১,০০,০০০ টাকা ১ বছরের জন্য ৭% সুদে ব্যাংকে রাখা হলো, তাহলে বছর শেষে সেটা বেড়ে হবে ১,৬০,০০০ টাকা। খুবই সহজ আর প্রেডিক্টেবল একটা হিসাব, তাই না? কিন্তু এখানে একটা কিন্তু আছে, আর সেই কিন্তুটা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। যারা টাকা জমান তাদের জন্য এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন দেখি ডেটা কি বলছে এই ব্যাপারে। এই স্লাইডটা দেখলেই আসল ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, বাংলাদেশ ব্যাংকের ডেটা অনুযায়ী গত ১০ বছরে ব্যাংক ডিপোজিটের গড় সুদ ছিল প্রায় ৬.৫%। অন্যদিকে বিবিএস বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে একই সময়ে গড় মুদ্রাস্ফীতি ছিল প্রায় ৮.২%। এর মানে কি দাঁড়ালো? সোজা কথায়, ব্যাংকে টাকা রেখে যে সুদ পাওয়া যাচ্ছে, জিনিসপত্রের দাম তার চেয়েও বেশি হারে বাড়ছে। ফলে টাকার আসল মূল্য, মানে কেনার ক্ষমতা, আসলে দিন দিন কমে যাচ্ছে। বেশ, তাহলে এবার দ্বিতীয় বিকল্পটার দিকে নজর দেওয়া যাক, স্টক মার্কেট, যেখানে ঝুঁকি আছে ঠিকই, কিন্তু সম্পদ বাড়ানোর বিশাল সম্ভাবনাও লুকিয়ে আছে। স্টক মার্কেটে বিনিয়োগের পেছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, হাই রিটার্নের সম্ভাবনা। একটা ভালো কোম্পানির শেয়ার যদি লম্বা সময়ের জন্য ধরে রাখা যায়, তাহলে তার দাম বহুগুণ বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, ডিভিডেন্ড ইনকাম, মানে কোম্পানি যে লাভ করে তার একটা অংশ শেয়ার হোল্ডারদের দেওয়া হয়। আর তৃতীয়ত, কোম্পানির উন্নতির সাথে সাথে আপনার সম্পদেরও বৃদ্ধি ঘটে। এখানেও একটা উদাহরণ দেখা যাক। সেই ১,০০,০০০ টাকাই যদি ১০ বছরের জন্য স্টক মার্কেটে বিনিয়োগ করা হয়, আর সেটা যদি বছরে গড়ে ১১% হারে বাড়ে, তাহলে ১০ বছর পর সেই টাকাটা বেড়ে প্রায় ২,৮৫,০০০ টাকা হয়ে যেতে পারে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। তবে এই দারুণ রিটার্নের সাথে কিন্তু একটা বড় ঝুঁকিও আসে, আর সেটা হলো মার্কেটের অস্থিরতা বা ভোলাটিলিটি। এর মানে হলো শেয়ারের দাম খুব দ্রুত আর অপ্রত্যাশিতভাবে ওঠানামা করতে পারে। যেমন হয়তো এক বছর ২৫% লাভ হলো, তো পরের বছরই আবার ৩০% লোকসান হয়ে যেতে পারে। ২০১০-১১ সালের মার্কেট ক্র্যাশের কথা তো অনেকেরই মনে থাকার কথা। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডেটা যদি আমরা দেখি, গত ১৫ বছরে ডিএসইউএক্স ইন্ডেক্সের গড় বার্ষিক রিটার্ন ছিল প্রায় ১১.২%। এটা নিঃসন্দেহে ব্যাংকের সুদের চেয়ে অনেক বেশি, কিন্তু সবসময় মনে রাখতে হবে এই বেশি রিটার্নের পেছনে কিন্তু অনেক বেশি ঝুঁকি আর অনিশ্চয়তাও কাজ করেছে। তো চলুন এবার এই দুটো বিনিয়োগের বিকল্পকে একদম পাশাপাশি রেখে একটা সরাসরি তুলনা করা যাক। এতে করে সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। এই টেবিলটা এক নজরেই পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে। যেমন দেখুন, ক্যাপিটাল সেফটির দিক থেকে ব্যাংক এফডিআর পুরোপুরি সুরক্ষিত, কিন্তু স্টক মার্কেটে সেই সুরক্ষা নেই। আবার রিটার্নের দিকে তাকালে দীর্ঘমেয়াদে স্টক মার্কেট ব্যাংকে অনেকটাই পেছনে ফেলে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুদ্রাস্ফীতিকে হারানো। এখানে ব্যাংক যেখানে পিছিয়ে পড়ছে, স্টক মার্কেট সেখানে এগিয়ে। সুতরাং মূল প্রশ্নটা হল, অগ্রাধিকার কিসে, নিরাপত্তায় নাকি সম্পদ বৃদ্ধিতে? আর এই চার্টটা তো দীর্ঘমেয়াদী ছবিটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, গত ১০ বছরে, মানে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১,০০,০০০ টাকা যদি ব্যাংক এফডিআরে রাখা হতো, তাহলে সেটা বেড়ে হতো প্রায় ১,৮০,০০০ টাকা, মানে ৮০% রিটার্ন। অন্যদিকে ওই একই টাকা যদি ডিএসইএক্স ইন্ডেক্সে বিনিয়োগ করা হতো, তাহলে সেটা বেড়ে দাঁড়াতো প্রায় ২,৮০,০০০ টাকায়, মানে ১৮০% রিটার্ন। হ্যাঁ, এই যাত্রাপথে অনেক উত্থান পতন ছিল, কিন্তু লম্বা সময়ে পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো। তাহলে এখন প্রশ্ন হলো, নিজের জন্য সঠিক কৌশলটা কি হবে? আসলে উত্তরটা এটা অথবা ওটা এরকম সহজ নয়। বরং চলুন দেখি কিভাবে এই দুটোকে মিলিয়ে একটা স্মার্ট এবং শক্তিশালী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা যায়। সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে একটা হাইব্রিড অ্যাপ্রোচ, মানে দুটোরই ভালো দিকগুলো কাজে লাগানো। প্রথম ধাপ, আগে একটা সেফটি নেট তৈরি করুন, মানে অন্তত ৩ মাসের খরচের সমান একটা টাকা ব্যাংকে ইমার্জেন্সি ফান্ড হিসেবে রেখে দিন। এটা আপনার সুরক্ষা কবচ। দ্বিতীয় ধাপ, এবার সম্পদ বৃদ্ধির দিকে মনোযোগ দিন।
বাকি টাকাটা দীর্ঘমেয়াদী গ্রোথের জন্য স্টক মার্কেটে বিনিয়োগ করুন। তবে একটা বা দুটো শেয়ারে নয়, বরং ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে টাকাটা বিভিন্ন ভালো কোম্পানিতে ছড়িয়ে দিন। এই চার্টটা একটা স্যাম্পল পোর্টফোলিও দেখাচ্ছে। এখানে দেখুন মোট বিনিয়োগের 30% ব্যাংকে রাখা হয়েছে ইমার্জেন্সি ফান্ড হিসেবে, আর বাকি 70% রাখা হয়েছে স্টক মার্কেটে দীর্ঘমেয়াদী গ্রোথের জন্য। এতে কি হলো, নিরাপত্তাও থাকলো, আবার সম্পদ বাড়ার সম্ভাবনাও তৈরি হলো। একদম শেষে ফাইনাল রিকমেন্ডেশন, যদি লক্ষ্য হয় স্বল্প মেয়াদী মানে 1-2 বছরের জন্য টাকা রাখা, অথবা যদি ঝুঁকি একদমই নেওয়া না যায় তাহলে ব্যাংক ডিপোজিটই সেরা অপশন। আর যদি লক্ষ্য হয় লম্বা সময়ে সম্পদ তৈরি করা মানে 5 বছরের বেশি সময় ধরে বিনিয়োগ ধরে রাখা সম্ভব, তাহলে স্টক মার্কেটই সঠিক পথ। তবে সেক্ষেত্রে সরাসরি একটি শেয়ারে না গিয়ে ইন্ডেক্স বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর সবচেয়ে স্মার্ট উপায় হলো নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর প্রয়োজন অনুযায়ী এই দুটো পথকে মিলিয়ে একটা ব্যালেন্সড স্ট্র্যাটেজি তৈরি করা। এখন সব তথ্য তো সামনেই আছে। প্রশ্নটা হলো ভবিষ্যতের জন্য নিরাপত্তা আর সম্পদ বৃদ্ধির মধ্যে ভারসাম্যটা কিভাবে তৈরি করা হবে। আশা করি এই বিশ্লেষণটা নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই আলোচনাটি যদি কাজের মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, আর এমন আরও বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।